রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার যে দ্বন্দ্ব, ধনী বা দারিদ্র্যের যে একটা বৈষম্য, সেই সকল আঙ্গিকে কিন্তু এই মা উপন্যাসটি রচিত। তো প্রথমেই বলেছি যে আলোচনায় কি কি থাকছে। উপন্যাসের নাম, তারপর হচ্ছে মা উপন্যাসের রচয়িতা হচ্ছে ম্যাক্সিম গোর্কি এবং যে অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু, তার সম্পর্কে একটু আলোচনা করব। সেই সাথে রাশিয়ার যে জার সাম্রাজ্য, সেই জার সাম্রাজ্য সম্পর্কে একটু আলোচনা করব। তারপর মূল বিষয়বস্তু এখানে দেওয়া আছে। চরিত্রসমূহ মোটামুটি এখানে 12টি চরিত্র দেওয়া আছে। প্রত্যেকটি চরিত্রই নিজস্ব বৈশিষ্ট্য বা নিজস্ব গুণে সক্রিয় হয়ে আছে। এরপর হচ্ছে আমি প্রত্যেকটা উপন্যাসে বা প্রত্যেকটা নাটকে যে বিষয়গুলো দিয়ে থাকি, যে নাটকের বৈশিষ্ট্য বা পয়েন্ট বা গঠনগত বৈশিষ্ট্য আমরা বলতে পারি, তো এই বিষয়গুলো দেওয়া আছে। তো শুরু করছি মা উপন্যাসটি। মা উপন্যাসটি 1906 সালে প্রকাশিত হয় এবং 1907 সালে এটি কিন্তু পুস্তক আকারে প্রকাশিত হয়। এরপর হচ্ছে ম্যাক্সিম গোর্কি। মূলত ম্যাক্সিম গোর্কি এটা হচ্ছে এই সাহিত্যিকের ছদ্মনাম। তার আসল নাম হচ্ছে অ্যালেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ। তো প্রথমেই ম্যাক্সিম গোর্কি সম্পর্কে একটু জানবো। এটি হচ্ছে তার সাহিত্যিক নাম। আর ম্যাক্সিম গোর্কি অর্থ হচ্ছে তিক্ত প্রাণ। আসলে এই লেখক বা এই সাহিত্যিকের জন্ম থেকে তার একেবারেই শেষ পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে তিনি আসলে অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি 9 বছর বয়সে পিতামাতা হারিয়েছেন এবং 12 বছর বয়সে তার দাদিকে খোঁজ করার জন্য গৃহত্যাগ করেছেন। যখন তিনি খোঁজ করে পাননি, তখন কিন্তু তার জীবনটা মনে হচ্ছিল একটা বিষণ্ণ জীবন মনে হচ্ছিল। তখন কিন্তু তিনি আত্মহত্যার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু সেটা তিনি ব্যর্থ হয় এবং সবশেষে তাকে আমরা দেখি যে তিনি এই যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, এই রাশিয়াকে ঘুরে ঘুরে দেখার জন্য তিনি মনস্থির করলেন এবং সেটিকে তিনি সফলও হলেন। তিনি ঠিক 5 বছরে পুরো রাশিয়াকে তিনি পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখলেন এবং সেই সাথে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। আর এই মা উপন্যাসটি মূলত একটা রাজনৈতিক উপন্যাস। আর এই মা উপন্যাসটি এতটাই বিখ্যাত যে এটি 116টি ভাষায় অনুদিত হয়েছে। এরপর আসছি পুষ্পময়ী বসু। ইনি হচ্ছেন একজন ময়মনসিংহের লেখিকা। তিনি মূলত একজন সমাজসেবী এবং সুলেখিকাও তাকে বলা হয়ে থাকে। তো আসছি আলোচনায়। এখানে জার সাম্রাজ্য আমি লিখে রেখেছি। জার অর্থ হচ্ছে তৎকালীন সময়ে, তখন তো রাশিয়া নামকরণ করা হয়নি, তখন ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়ার প্রধানকে জার বলা হয়ে থাকে। তো জার সাম্রাজ্যটা কিরকম ছিল? তো এই জার সাম্রাজ্যে কিছুদিন হয়তো ব্রিটিশরা শাসন এবং শোষণ করেছেন, কিন্তু তাদের মধ্যকার যে জাররা ছিল তারাও কিন্তু কৃষকদের, শ্রমিকদের প্রত্যেকেই কিন্তু অনেক বেশি অত্যাচার এবং নিপীড়ন করতেন। তো জার সাম্রাজ্যের একটু পরিচয় দিয়েই, সেটা হচ্ছে সামন্ত প্রতিভু। সামন্ত প্রতিভু হচ্ছে যে ভূমি কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, সেটার প্রতিভু হচ্ছে এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার প্রধান। অর্থাৎ কৃষকরা সবকিছুই করবে, কিন্তু বিনিময়ে কম সংখ্যক বা কিছু সংখ্যক ফসল অথবা রোজগার তারা ঘরে আনতে পারবে এবং সকল কিছুই হচ্ছে রাজার বা সামন্ত প্রতিভুর। তারা মূলত অত্যাচারী এবং জুলুমকারী। এখানে আমি লিখে রেখেছি যে রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের 1861 সালে তৎকালীন সময়ের জার ভূমিদাস প্রথা বাতিল করতে বাধ্য হলে, অর্থাৎ যুগে যুগে যে বিদ্রোহ হয়ে আসছিল, তো সেই তারই প্রেক্ষাপটে কিন্তু ভূমিদাস প্রথা বাতিল করতে বাধ্য হলে সোভিয়েত ইউনিয়নের 3 কোটি কৃষক এবং 5 কোটি ভূমিদাস 19 থেকে 20 শতকের শিল্প বিপ্লবের সাথে সাথে, আমরা জানি যে 19 থেকে 20 শতকে কিন্তু শিল্প বিপ্লব হয়েছিল। অর্থাৎ যেমন আগে লাঙ্গল দিয়ে চাষ করতাম, তখন আর লাঙ্গল দিয়ে চাষ করতে হচ্ছে না, তখন ট্রাক্টর বা এরকম কিন্তু নানান প্রযুক্তি বের হচ্ছিল। অর্থাৎ 19 থেকে 20 শতকের শিল্প বিপ্লবের সাথে সাথে এই ভূমিদাস বা কৃষকরা শ্রমিক হয়ে ওঠে। সেই সাথে তাদের ওপর আরও শাসন এবং শোষণের মাত্রা তীব্র হয়ে ওঠে। অর্থাৎ যুগে যুগে রাজপ্রধানরা এভাবেই অত্যাচার এবং জুলুম করেছে, কিন্তু তৎকালীন সময়ে যে 1861 সালে একটা ভূমিদাস একটা বিপ্লব হয়, তো ভূমিদাস প্রথা বাতিল করতে গিয়ে তখন কিন্তু এই কৃষক এবং ভূমিদাসরা আবার শিল্প বিপ্লবের সাথে সাথে শ্রমিক হয়ে ওঠে। কিন্তু শ্রমিক হয়ে উঠলে তাদের জীবনে আরও দুঃখ এবং দুর্দশা বেশি নেমে আসে, অর্থাৎ তাদের উপর আরও বেশি শাসন এবং শোষণের মাত্রা তীব্র হয়ে ওঠে। তো আমি এখানে সালগুলো একের পর এক লিখে রেখেছি। এই সালগুলোর পরে কিন্তু আমরা যেমন দেশ স্বাধীন করেছি 1971 সালে, তো জার সাম্রাজ্যেরও যে শ্রমিকদের যে শাসন, অত্যাচার, নিপীড়ন, এগুলো থেকে যে তারা মুক্তি পেয়েছে, তারই ক্রমান্বয়ে কিন্তু তারা 1902 সাল থেকে শুরু করে মূলত এই 1861 সাল থেকেই কিন্তু তারা যুদ্ধ করছে। কিন্তু আমাদের এই মা উপন্যাসটি মূলত 1902 সাল থেকে এই মা উপন্যাসের ঘটনা শুরু হয় এবং দেখা যায় যে 1906-07 পর্যন্ত এই উপন্যাসের
ঘটনা বিন্যাস এবং সবশেষে আমরা দেখি যে 1917 সালে রুশ বিপ্লবের মধ্য দিয়ে লেনিনের নেতৃত্বে জার সাম্রাজ্যের পতন হয় এবং বলশেভিক দল ক্ষমতা গ্রহণ করে, অর্থাৎ শ্রমিক দল ক্ষমতা দখল করেন। আসছি 1902 সালে। সমরভতে 1902 সালে 1 মে শ্রমিকদের মিছিল হয় এবং সেখানে ছত্রভঙ্গ হয় এবং সেখানে 1000 শ্রমিককে গুলি করে হত্যা করেন। তো এখান থেকেই হচ্ছে এই উপন্যাসের যাত্রা। তো এরপরে হচ্ছে আমরা দেখি 1905 সালে রাশিয়ায় জারের বিরুদ্ধে একটি বিপ্লব সংগঠিত হয়, যা ইতিহাসে বা সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে প্রথম বিপ্লব হিসেবে পরিচিত। তো এই 1902 সাল থেকে 1902-1905 প্রেক্ষাপটেই কিন্তু ঐতিহাসিক ঘটনাকে সঙ্গে করে নিয়ে কিন্তু এই মা উপন্যাসটি রচনা করেন ম্যাক্সিম গোর্কি, যা 1906 সালে তিনি প্রকাশ করেন এবং 1907 সালে তিনি পুস্তক আকারে প্রকাশ করেন। এরপর হচ্ছে আন্দোলন হচ্ছেই ভূমিদাস, তারপরে হচ্ছে কৃষক, তারপরে হচ্ছে শ্রমিক, এই সকল যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু সর্বশেষ 1917 সালে রুশ বিপ্লবের মধ্য দিয়ে লেনিনের নেতৃত্বে জার সাম্রাজ্যের পতন হয় এবং বলশেভিক বা শ্রমিক দলের ক্ষমতা গ্রহণ করে। এইভাবেই কিন্তু রাশিয়ায় বা সোভিয়েত ইউনিয়নে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। আর এই জার সাম্রাজ্যরা এতটাই ভয়ঙ্কর ছিল, তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো বা কোনো শ্রমিক বা কোনো কৃষক যদি আন্দোলন করতো বা প্রতিবাদ করতো, তাদেরকে কিন্তু তারা দুটো শাস্তি দিত। একটা হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, আর হচ্ছে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া। আর সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হচ্ছে মৃত্যুর সমতুল্যই বটে। তো তারা এই জার সাম্রাজ্য এই দুটো শাস্তি তারা প্রয়োগ করে থাকতো। এবং কি এই জার সাম্রাজ্য তারা কিন্তু টানা 16 ঘন্টা শ্রমিকদের, এই যে যারা শ্রমিক হয়ে উঠলো ধীরে ধীরে, তখন তাদের কারখানায় বা হোক বা যেখানেই হোক, গার্মেন্টস হোক, তাদেরকে টানা 16 ঘন্টা কাজ করাতো। তা মানুষ কখনো টানা 16 ঘন্টা পরিশ্রম করতে পারে না। তার জীবনে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য বলতে তখন কোনো কিছুই থাকে না। এই শ্রমিকদের জীবন একেবারেই বিতৃষ্ণা হয়ে যাচ্ছিল। তারা শুধুমাত্র কাজ করে এসে সুখের জন্য তারা মদে আচ্ছন্ন থাকতো অথবা ঘুরে বেড়াতো। এবং কি এই যে শ্রমিকরা 16 ঘন্টা কাজ করে এসে তাদের পরিবারের সাথেও তারা সময় কাটাতো না। তারা মারধর করতো তাদের স্ত্রীদের, সন্তানদের। এভাবে কিন্তু যুগে যুগে অসংখ্য নারী নির্যাতিত এবং নিপীড়িত হয়ে এসেছে। তাদের যে 16 ঘন্টার শ্রম, তাদের সেই যে ক্ষতটা তারা পরিবারের উপর দিয়ে সারিয়ে নেওয়ার চেষ্টা করত। তো এইভাবেই কিন্তু উপর থেকে তৃণমূল পর্যন্ত, পরিবার পর্যন্ত অত্যাচারিত হতো, নিপীড়িত হতো, শোষিত হতো এবং বঞ্চিত হতো। যদিও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই নানান দেশের বিদেশিরা তাদেরকে একটু অধিকার সচেতন করার চেষ্টা করতো, কিন্তু তারা এটাকে তেমন কিছু মনে করতো না। তারা হচ্ছে খুব একটা সচেতন ছিল না। তারা মনে করতো যে সুখ না থাকা স্বস্তিতে আছে, কেননা এইসব আন্দোলন করে বা এইসব প্রতিবাদ করে তারা আরো পুলিশদের কাছ থেকে বা জারদের কাছ থেকে তারা আরো শোষিত হবে, বঞ্চিত হবে বা গুলিবিদ্ধ হবে, অত্যাচারিত হবে। এই জন্য কিন্তু তারা যুগে যুগে কোনো সেইভাবে তারা অধিকার সচেতন হয়ে ওঠেনি বা অধিকার সম্পর্কে তারা প্রতিবাদ করেনি। তো এই 1902 থেকে 1917 সালের ঘটনা বললাম। তো আমরা কিন্তু এই 1902 থেকে 1906 সালের ঘটনার মধ্যেই থাকবো। তো আমি এই মা উপন্যাসের মূল বিষয়বস্তু হিসেবে লিখে রেখেছি যে বিপ্লবী শ্রমিকদের অধিকার আদায়ের পটভূমিকায় যে আন্দোলন সংগঠিত হয় তাই মা উপন্যাসের মূল বিষয়বস্তু। অর্থাৎ যুগে যুগে মানুষ যতই অত্যাচারিত, নিপীড়িত হোক না কেন, কোনো না কোনো সময়ে কিন্তু তারা মাথা চারা দিয়ে ওঠে, তারা বিদ্রোহী হয়ে ওঠে, তারা তাদের অধিকার সচেতন হয়ে ওঠে, তারা প্রতিবাদ করে। কেউ না কেউ কোনো না কোনোভাবে যুগে যুগে কিন্তু কোনো না কোনো নায়ক, মহাকাব্যের নায়কের মতোই অবতীর্ণ হন এবং তারাই কিন্তু এই সমাজটাকে তখন পরিবর্তন করে, সমাজের নিয়ম নীতিগুলো পরিবর্তন করে, সমাজকে উন্নতি বা অগ্রসর করে। তো এদেরই পটভূমিকায় এই শ্রমিক আন্দোলন, বিপ্লবী শ্রমিকদের অধিকার আদায়ের পটভূমিকায় যে আন্দোলন সংগঠিত হয় তাই হচ্ছে মা উপন্যাসের মূল বিষয়বস্তু। আমরা এখানে চরিত্রগুলো দেখবো। চরিত্রগুলো হচ্ছে প্রত্যেকটি